মেয়েদের কিন্তু অনেক রকম মানে অনেক কিছু দেখতে হয়, অনেক সহ্যও করতে হয়, অনেক কিছু দেখতে হয় এবং যার ফলে আমরা একটা পুরো কমিউনিটি তৈরি করতে পারবো যেখানে অনেকেই আমার কাছে এসে কাজ করতে পারবে, তাদেরও হেল্প হবে, আমারও হেল্প হবে। আগে শুধু সেলিব্রিটিরা বা যারা একদম ক্যামেরার সামনে বসছে তারাই এগুলো নিয়ে ফোকাস করতো। স্পেশালি বিং আ সিঙ্গেল মাদার, ইটস নট অ্যাট অল ইজি। I have to practically work from মানে মর্নিং আওয়ার্স টিল লেট নাইট। আমাদের হেয়ার লসের কিছু গ্রেডিং থাকে, যেমন গ্রেড 1, গ্রেড 2 থেকে একদম সোজা গ্রেড 7, 8 অবধি থাকে। এটা আমার জার্নিও, ইট ওয়াজ নট ভেরি ইজি, ইট ওয়াজ আ ভেরি ডিফিকাল্ট জার্নি। নমস্কার, ক্যান্ডিডলি ইয়োর্সের একটা সম্পূর্ণ নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা যার সঙ্গে কথা বলবো বা ভালো আড্ডা দিতে বসেছি, ডক্টর দৈপায়িকা চক্রবর্তী। অনেক ইন্টারেস্টিং বিষয় আপনারা জানতে পারবেন। উনি শুধু ডক্টর হিসেবে আমরা ওনাকে দেখব না, সেই সঙ্গে উনি একটা এন্টারপ্রেনারিয়াল জার্নিও নিয়েছেন। তো সেই ফ্যাসিনেটিং এন্টারপ্রেনারিয়াল জার্নিটাও আমরা জানবো। তো প্রথমেই যেটা আমরা জানতে যাব, আপনারা হয়তো এখানটা দেখে কিছুটা সারাউন্ডিংস দেখে গেস করতে পারছেন যে এটা একটা অ্যাস্থেটিক সেন্টার বলতে পারেন, কসমেটিক ট্রিটমেন্টেরও জায়গা। উনি নিজে একজন কসমেটোলজিস্টও বটে। তা এই যে আপনার নতুন জার্নিটা শুরু হলো, মানে কখনো কি ভেবেছিলেন যে একটা নিজের এন্টারপ্রেনারিয়াল জার্নি নেবেন যখন ডাক্তারি পড়ছেন, বা এই পার্টিকুলার বা ওয়াজ দেয়ার এনি পার্টিকুলার ট্রিগার টু গেট ইনটু দিস ফিল্ড? সো এটা খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন আপনি। যখন আমি ডাক্তারি পড়ছি তখন আমার মনে হতো যে শুধু হয়তো ডাক্তারি প্র্যাকটিস করব বা পেশেন্ট দেখব, এই ধরনেরই একটা আইডিয়া ছিল। এর বাইরে যে এন্টারপ্রেনারিয়াল জার্নিটা, এটা নিয়ে কিন্তু আমি খুব একটা ভাবিনি। কিন্তু আমার এটা চেঞ্জ হয় যখন আমি আরেকজন ডাক্তারের একজন হসপিটালে গেছিলাম। উনিও একজন মহিলা এবং ওনাকে আমি দেখেছিলাম যে উনি একটা পুরো হসপিটাল তৈরি করে ফেলেছিলেন, ম্যাটার্নাল হসপিটাল। তো সেটা দেখে কিন্তু আমার মধ্যেও একটা হয়েছে যে আমিও একদিন এরকম একটা কিছু তৈরি করব এবং যার ফলে আমরা একটা পুরো কমিউনিটি তৈরি করতে পারবো যেখানে অনেকেই আমার কাছে এসে কাজ করতে পারবে, তাদেরও হেল্প হবে, আমারও হেল্প হবে। তো এই ইচ্ছাটা কিন্তু সেইখান থেকেই বলতে পারেন যে 2015 সাল থেকেই আমার মধ্যে জেগে উঠেছিল। মানে একটু একটু করে লালন করে চলে, একটু করে। তো এই যে ধরুন তখন থেকে একটা ইচ্ছে জাগলো আর কি, মানে ওটা একটা ছোট স্ফুলিঙ্গর মতো ছিল, পরে সেটা বড় একটা আকার ধারণ করেছে। এই পার্টিকুলার ফিল্ডটাতেই যে এলেন, ধরুন এটা ডাক্তারির একটা স্পেশাল ডিসিপ্লিন বলুন বা স্ট্রিম বলুন, এইটাতে আসার কোনো কারণ, বিশেষ কারণ ছিল? বিশেষ কারণ বলতে আমি ওয়ান অফ দ্য বিশেষ কারণ। তার কারণ হচ্ছে যে আমার যখন ফেসের খুব প্রবলেম হতে শুরু করছিল, আমি একটা জায়গায় জবে জয়েন করি। তো সেখানে প্রতিদিনই আমাকে সানস্ক্রিন লাগানো বা কখনো কখনো মেকআপ করতাম, আর ধোয়া হতো না ঠিক মতো। তো তখন কি হতো, আমার স্কিনে খুব প্রবলেম দেখা দেওয়া শুরু করলো। মানে এতটাই প্রবলেম দেখা দেওয়া শুরু করলো যে সামনের লোক আমাকে জিজ্ঞেস করতে শুরু করলো যে কী হয়েছে স্কিনের মধ্যে, এরকম কেন প্রবলেম। তো আমার না একটা অটোমেটিক কনফিডেন্সে প্রচণ্ড লো কাজ করতে শুরু করলো। যখন পেশেন্টরা আমাকে বলতে শুরু করলো যে ম্যাম আপনার স্কিনে এরকম কী হয়েছে, তখন আমি দেখলাম আমার নিজের ভেতর থেকে এই কনফিডেন্সটা খুব হারিয়ে যাচ্ছে। আমি তাকে সাধারণ চিকিৎসা পর্যন্ত বোঝাতে পারছি না, সে মানে বাকি তো ছেড়েই দিন। তো এবার তখন আমি ডিসাইড করলাম যে এই কনফিডেন্স বিল্ড করতে গেলে আমাকে স্কিন ঠিক করতে হবে। দ্যাট মিনস আমাদের বাইরেটাও সুন্দর থাকতে হবে, আমাদের কনফিডেন্ট থাকতে হবে, তাহলেই আমি আজকে সব জায়গায় কিন্তু ভালো মতো থাকতে পারবো। তখন থেকে আমি এই কসমেটোলজি নিয়ে একটু করা শুরু করলাম। তারপর একদিন ডিসাইড করলাম যে আমি এই কোর্সটা করব। করে তারপর কলকাতাতে করেছি, মুম্বাইতেও করেছি, ইভেন দিল্লিতেও বিভিন্ন ধরনের যে আমাদের হয়ে থাকে সেখানে করার পরে আমি একটা জায়গায় জবও জয়েন করে অ্যান্ড আই স্টার্টেড লাভিং দিস জার্নি। প্র্যাকটিক্যালি আমি যাদের ট্রিটমেন্ট করছি তাদের স্কিনের মধ্যে যে চেঞ্জ আছে, শুধু স্কিন নয় হেয়ারেও বলবো যে চেঞ্জ আছে, তাদের কিন্তু আমাদের যে এই যে মানে বিহেভিয়ার বা ক্যারেক্টার সেটাতেও চেঞ্জ আসছে। দে আর বিকামিং মোর কনফিডেন্ট, তাদের কথাবার্তার মধ্যে চেঞ্জ চলে আসছে। তো তখন সেটা খুব ভালো লাগলো এবং আই ডিসাইডেড যে আমি নিজের জার্নিটা শুরু করব, নিজের মতো করে ট্রিটমেন্টস, নিজের মতো করে করা, সেগুলো আমি শুরু করব। তো দ্যাটস ওয়েন আই স্টার্টেড উইথ এ ভেরি স্মল ক্লিনিক, খুব ছোটো, মানে 150 স্কোয়ার ফিটের একটা ক্লিনিক ছিল। বাট সেই 150 স্কোয়ার ফিটের ক্লিনিকে আমরা একটা ছোট টিম ছিল, সেটা আমরা শুরু করেছিলাম এবং সেখানে কিন্তু পেশেন্ট আসতে শুরু করলো। এমনকি সেটা কলকাতার মধ্যে ছিল না, কলকাতার বাইরে ছিল ক্লিনিকটা। সেখানে সেই গ্রামেও কিন্তু আমাদের সল্টলেক থেকে বা সাউথ কলকাতা থেকে পেশেন্ট যেতে শুরু করলো, এত দূর ট্রাভেল করে। তো তখন আমি বুঝলাম যে দ্যাট মিনস মাই ওয়ার্ক ইজ মানে বিং অ্যাপ্রিসিয়েটেড, আমাদের রেজাল্টস কাজ করছে।
তো সেই জন্য আস্তে 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 কলকাতায় পা রাখা, এবং তার সাথে আমি বিভিন্ন হসপিটালসে আমি জয়েন ছিলাম যেখানে আমাদের এই এস্থেটিক ট্রিটমেন্ট হয় বা কসমেটিক ট্রিটমেন্ট হয়। আস্তে আস্তে কলকাতার এই বিল্ড করে প্রথম আমার কলকাতায় পা রাখা। এমনি ইংরেজিতে একটা কথা আছে যে দেয়ার হ্যাজ টু বি স্কিন ইন দ্য গেম, আদারওয়াইজ সাকসেসফুল হওয়া খুব মুশকিল। তো আপনার পুরো গেমটাই স্কিন নিয়েই পুরো। তো সেই স্কিনের মধ্যে একটু আগে আপনি একটা খুব দামি কথা বললেন যে কনফিডেন্স বিল্ডিংয়ে খুব সাহায্য করে এই যে অ্যাস্থেটিক্স ব্যাপারটা, বা একটা ওভারঅল লুক থেকে একটা কনফিডেন্স আসা খুব জরুরি। একদম। এইটা আপনি পড়াশোনার সময় যতটা শিখেছিলেন, তারপর যখন আপনি নিজের এই ব্যবহারিক ক্ষেত্রে প্রয়োগ ঘটাতে গেলেন, তখন কি তার থেকে কিছু টার্নস অ্যান্ড টুইস্ট এলো, না যেভাবে শিখেছিলেন ওইভাবেই করলেন, না কিছু ইম্প্রোভাইজেশন, কিছু ইনোভেটিভ থটস এটা আনলেন? অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি, দিস ইজ ভেরি মাচ নেসেসারি। আমি যেটা করেছি, যখন আমরা পড়াশোনা এটা নিয়ে করেছি, এই যে ফিল্ডটা, এই স্কিন রিলেটেড বা হেয়ার রিলেটেড যে আমাদের ফিল্ড, কসমেটোলজির যে ফিল্ডটা, এটা কিন্তু দিনে দিনে চেঞ্জ হচ্ছে। দ্য এন্টায়ার ওয়ার্ল্ড, যেহেতু এটার মার্কেট বাড়ছে, আগে শুধু সেলিব্রিটিরা বা যারা একদম ক্যামেরার সামনে বসছে তারাই এগুলো নিয়ে ফোকাস করতো, বাট রাইট নাও কিন্তু প্রত্যেকটা মানে মাস মানুষও যারা আছে তারাও কিন্তু নিজেদের স্কিন নিয়ে সচেতন, হেয়ার নিয়ে সচেতন, এবং এইসব ট্রিটমেন্ট করানো, তারপরে মেডিফেশিয়ালস করানো, নর্মাল ফেশিয়াল কেউ করাচ্ছে না, সব মেডিফেশিয়ালই করাচ্ছে। তো এই জিনিস নিয়ে কিন্তু মানুষের মধ্যে অ্যাওয়ারনেস বেড়েছে, এবং সেইখানেই আমরা আসছি। তো এই প্রত্যেক দিন কিন্তু চেঞ্জ আসছে, নতুন মেশিন আসছে, নতুন টেকনোলজি আসছে, তারপরে নতুন যে আমাদের যে প্রোডাক্টস ইউজ হয় সেগুলোও কিন্তু নতুন নতুন আসছে। তো যার ফলে আমাকে প্রত্যেক দিনই কিন্তু পড়াশোনা করতে হয়, প্রত্যেক দিন আই হ্যাভ টু কিপ মাই সেলফ আপডেটেড। প্রত্যেক দিন এই সাবজেক্টটাকে নিয়ে পড়াশোনা করা, সেটা আইদার মানে থ্রু মানে আজকাল তো অনেক জায়গায় সব কিছু ইয়ে করা যায়, জার্নালস বা মেডিকেল রিলেটেড যে এগুলো আছে সেখান থেকে, সব জায়গা থেকে কিন্তু আমি প্রত্যেক দিন নিজের নলেজ আপডেট করে যাচ্ছি। সেই ফলে কি হচ্ছে, আমরা আজকে কলকাতায় দাঁড়িয়ে বিভিন্ন ধরনের টেকনোলজি আনছি। যেমন ফর এক্সাম্পল আমি দিচ্ছি, বায়োরিপিল বলে একটা আমাদের ট্রিটমেন্ট আছে, যেটা কিন্তু পুরো ইস্টার্ন রিজিয়নে, শুধু কলকাতা বলবো না, পুরো ইস্টার্ন রিজিয়নে এই স্কিন বি আমি নিয়ে এসেছি এখানে ফার্স্ট টাইম ইন কলকাতা। তো এবং সেটা প্রচণ্ডভাবে কিন্তু মানে জিনিসটা হিটও হয়, অনেক পেশেন্ট করাচ্ছে। উইশপ্রো আমরা ফার্স্ট ইস্টার্ন রিজিয়নে আমরাই এনেছি। তো এরকম বিভিন্ন টেকনোলজি বা প্রোডাক্টস এগুলো কিন্তু আমরা নিয়ে আসছি কলকাতায়, নতুন নতুন জিনিস, যাতে মানুষ আরও বেনিফিট পেতে পারে, স্কিনটা আরও উজ্জ্বল হয়। স্কিনের এক একটা সেশনে কি 4টে সেশনের ভেতরে একদম স্কিনের যে প্রবলেমগুলো সেগুলো যাতে ঠিক করে দিতে পারি, তার জন্যই এই টেকনোলজিগুলোকে আনা। আমি জাস্ট যা বললেন তার থেকে দুটো জিনিস আমি একটু ধরে নিচ্ছি। একটা হচ্ছে আপনি খুবই সুন্দরভাবে বলেছেন যে কীভাবে প্রত্যেক দিন নিজেকে আপডেটেড রেখে নতুন নতুন জিনিসকে নিয়ে আসছেন। একটা ধরুন আমি ট্রিটমেন্ট করছি, আমার কাছে রোগীরা আসছে, তাদের ট্রিটমেন্ট করে দিলাম, এটা একটা জিনিস। কিন্তু যে মুহূর্তে আপনি একটা এন্টারপ্রেনারিয়াল জার্নি নিচ্ছেন, তখন কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে মার্কেটটা কত বড়, এই ধরনের প্রোডাক্টের মার্কেট কত বড়, সার্ভিস যে ইন্ডাস্ট্রি সেইটা কত বড়। তো এই ধরনের কোনো মার্কেটিং স্ট্র্যাটেজি করেই আপনি মার্কেটিং স্ট্র্যাটেজি নিয়েছেন, না সেখানেও ডাক্তারির দিকটাই প্রাধান্য বেশি পেয়েছে? না, একদম শুধু ডাক্তারি, এটা এমন একটা জায়গায় আমি নেমে পড়েছি, শুধু ডাক্তারির কথা মাথায় রাখলে হয় না, এখানে সব কিছু আমাকে ভাবতে হচ্ছে, সবটা। আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, যখন কেউ আমাদের ক্লায়েন্ট বা পেশেন্ট ভেতরে আসছে, সে কিন্তু এক্সপেকটেশন রাখছে যে আমি একটা লাক্সারি কাজ, কারণ এই কাজটাই হচ্ছে লাক্সারি। তো আমি একটা লাক্সারি জায়গায় যাব, সেখানে ক্লিনলিনেসটা ম্যাটার করছে। আমি যেখানে গিয়ে আজকে ট্রিটমেন্ট করাবো, আমাদের তো শুয়ে ট্রিটমেন্ট করাতে হয়, তো সেখানে যে করাবো তার চারপাশটা যেন পরিষ্কার হয়, আমাকে ক্লিনিকে কিভাবে তারা করছে, ওয়েলকাম করছে, এই জিনিসগুলো কিন্তু ম্যাটার করে। প্লাস তারা কি ব্র্যান্ড ইউজ করছে, এই ব্র্যান্ডিং আমরা যে বাড়িতেও ইভেন ইউজ করতে দিই প্রোডাক্টগুলো, সেগুলোও যাতে একটু হাই ক্লাস ব্র্যান্ডের হয়, এগুলো কিন্তু পেশেন্টের প্রত্যেকের মাথায় এই জিনিসগুলো থাকে। তো সেক্ষেত্রে আমরা কি করি, ছোট ছোট জিনিস আমরা সেই জায়গায় কিন্তু সর্ট আউট করি। যেমন আমাদের একটা ক্লিনিক রান করতে গেলে যখন পেশেন্ট আসে, তাকে ওয়েলকাম করার জন্য কেউ থাকে, তার কি সমস্যা হচ্ছে সেটা একজন জানে, যে তার কেন সে আজকে ক্লিনিকে এসছে, কি চিকিৎসার জন্য বা কিসের সার্ভিস নেওয়ার জন্য সে এসছে। তারপর আরেকজনের কাছে হয় যে ডাক্তারের কাছে নিয়ে যায়, সেখানে গিয়ে ডাক্তারের সাথে কনসালটেশন হয়, সেখানে আমাদের ডাক্তারির পার্টটা করতে হয়, যে তার কি প্রবলেম সেই অনুযায়ী আমরা একটা সলিউশন বললাম, প্রেসক্রিপশন হলো। তারপর কিন্তু তাকে রুমে নিয়ে যাওয়া হচ্ছে, সেখানে গিয়ে তাকে একটা লাক্সারি ফিল দেওয়া হচ্ছে, তার বিভিন্ন ছোট ছোট প্রবলেমকে টেক কেয়ার করা হচ্ছে, এবং ফাইনালি তাকে প্রোডাক্ট ডিসপ্যাচ করা হচ্ছে। এই পুরো যে প্রসেসটা, এটা যাতে স্মুথ হয় সেই জিনিস কিন্তু আমরা মাথায় রেখে সেইভাবে করি, যে সে ঢোকা থেকে তার বেরোনো অবধি তাকে পুরোপুরি যেন কোনো রকম মানে কষ্ট না করতে হয়, এবং তার সময়
সময় যাতে নষ্ট না হয় সেই জায়গাগুলো মাথায় রেখে আমাদের পুরো প্ল্যান আপটা করা। তো সব দিক থেকেই আমাকে ভাবতে হয় রিগার্ডিং দ্য হসপিটালিটি। এইটার মধ্যে তাহলে যে লাইন অফ বিজনেস আপনি আছেন সেখানে এরকম কি বলা যায় যে প্যাম্পারিং এইটাও একটা ইটসেলফ ইজ এ ক্যাপিটাল কাইন্ড অফ। একদম একদম, যতটা প্যাম্পারিং করতে পারবেন তত আপনার রিটেনশন অফ ক্লায়েন্ট বা কাস্টমার সুবিধা। রাইট, একদম। তো প্রত্যেকেই কিন্তু এটা এক্সপেক্ট করে, যারাই আসে এই প্যাম্পারিং পার্টটা কিন্তু এক্সপেক্ট করে, কিন্তু তার মধ্যেই আমাদের চিকিৎসাটা করে ফেলতে হয়। সাপোজ যদি কারোর অ্যাকনে আছে মুখের মধ্যে, অ্যাকনে মানে যেটা ব্রণর দাগ আমরা বলি, তো ব্রণ আছে, ব্রণর সেটাকে আমরা ট্রিটমেন্ট করছি, সেটাকে তো পিওর ট্রিটমেন্ট করতে হবে, আইদার পিল করতে হবে অথবা তার মধ্যে আমাদের করতে হবে, পিআরপি করতে হবে। তার বাইরেও তাতে যার কষ্ট না হয় সেটা মাথায় রেখে তাকে প্যাম্পারিং করে এতে নিয়ে গিয়ে, মানে আমাদের যে ট্রিটমেন্ট রুমস আছে সেখানে নিয়ে গিয়ে তাতে যার কমফোর্টেবল লাগে সমস্ত কিন্তু আমরা ব্যবস্থা করে রাখি। আর একটা প্রশ্ন খুব আসে স্বাভাবিকভাবেই যে মানে ইন দ্য কারেন্ট কনটেক্সট, এই যে এত সোশ্যাল মিডিয়া যেভাবে এগিয়ে আসছে তাতে ধরুন অনেকেরই একটা খুব কমন প্রবণতা যে ওখানে কি কী হবে ইউটিউবে দেখে নিচ্ছি কীভাবে এইটাকে সারানো যায়। তো এইটা কোনোভাবে কি আপনাদের জন্য একটা ডেটারেন্ট, মানে যে লোকে সঠিক যে ডাক্তার, মানে এই ট্রিটমেন্টগুলোর জন্য এটা একটা ট্রিটমেন্ট, ডাক্তারের কাছে যেতে হবে না গিয়ে আমি চট করে একটা কোনো একটা অ্যাপে দেখে নিলাম কি ইউটিউবে দেখে নিলাম, দেখেই নিজের ওপর করছি, এটা কতটা তার দিক থেকে বিপজ্জনক এবং আপনার বিজনেসের পার্সপেক্টিভে কতটা ডেটারেন্ট? একদম, ইটস আ ভেরি ভাইটাল কোয়েশ্চেন অ্যাকচুয়ালি। এটা নিয়ে এখন খুব কথাও হচ্ছে। বিভিন্ন ইনফ্লুয়েন্সার্স দেখবেন যারা বিউটি ইনফ্লুয়েন্সার নিজেদের ক্লেম করছে, তারা কি করছে, তারা বসে এক একটা প্রচুর এরকম সিরাম বলেছে, নিয়াসিনামাইড সিরাম ইউজ করুন, ভিটামিন সি ইউজ করুন, এটা ইউজ করুন, গ্লুটাথায়ন করুন, বিভিন্ন তারা মতামত দিয়ে যাচ্ছে, তাদের নিজেদেরও কিন্তু ঠিকঠাক নলেজ নেই। এবার সাধারণ মানুষ কি করছে, সাধারণ মানুষ দেখছে যে আচ্ছা ইনি ইনফ্লুয়েন্সার বলছেন তাহলে আমি এটা নিয়ে, সব কিছুই তো অনলাইনে অ্যাভেলেবেল, তারা পারচেস করে সেগুলো ইউজ করতে শুরু করছে, কিন্তু তারা কিন্তু রেজাল্ট তো পাচ্ছেই না। অনেকের ক্ষেত্রেই দেখা যাচ্ছে কিন্তু স্কিনের মধ্যে আরও খারাপ এফেক্ট নিয়ে আসছে, যা প্রবলেম ছিল তার থেকে আরও বেশি অ্যাগ্রাভেট করে যাচ্ছে, অন্য প্রবলেম দেখা দিচ্ছে। তো সুতরাং আস্তে আস্তে মানুষ কিন্তু বুঝতে পারছে যে এইভাবে ইনফ্লুয়েন্সারদের কথা শুনে বা ডাইরেক্ট এরকম প্রোডাক্ট কিনে, কারণ এইগুলো হচ্ছে অ্যাক্টিভ প্রোডাক্ট, এগুলো নিয়ে মানে একটু এধার ওধার ইউজ করলেই কিন্তু জিনিসটা স্কিনের মধ্যে আরও ক্ষতি করে দেবে। তো তার জন্য এখন আস্তে আস্তে যেহেতু সব ক্লিনিক থেকেই প্রমোশন চলছে, আমরাও বারবার বলছি যে এরকমভাবে না করতে, ডাইরেক্ট নিজের জিনিসগুলো হাতে না নিতে, মানুষ সচেতন হচ্ছে, তারা আমাদের কাছে আসছে এখন, এসে অ্যাডভাইস নিয়ে তারপরেই কিন্তু ট্রিটমেন্টে যাচ্ছে, বা কোনো কোনো ক্ষেত্রে ট্রিটমেন্ট হলো না, শুধু যে প্রোডাক্ট অ্যাডভাইস করে দিলাম, আমাদের এখানে সেরকম মেডিকেল গ্রেড প্রোডাক্টই আমরা মানে অ্যাডভাইস করি যাতে মানুষের স্কিনে ক্ষতিটা না হয়। আর যেহেতু আমার সঙ্গে কনসালটেশন করছে, বা আমাদের আরেকজন আছে ডক্টর প্রিয়া, উনি ডার্মাটোলজিস্ট, তো ওনার সাথেও কনসালটেশন করে প্রপার অ্যাডভাইস নিয়েই কিন্তু লোকে এই ট্রিটমেন্ট করানো অথবা যে স্কিন কেয়ার প্রোডাক্ট সেগুলো ইউজ করছে। এই আপনার এন্টারপ্রেনারিয়াল জার্নিটা নিতে গিয়ে একটা মানে হাউএভার ক্লিশে ইট মে সাউন্ড, কোনো গ্লাস সিলিং আপনাকে ভাঙতে হয়েছে, সেটা পরিবারের দিক থেকে, সমাজের দিক থেকে, অন্য কোনো দিক থেকে? অনেস্টলি আ লট, অনেক দিক থেকেই আমাকে জিনিসগুলো টেক কেয়ার করতে হয়েছে। স্পেশালি বিং আ সিঙ্গেল মাদার, ইটস নট অ্যাট অল ইজি। আই হ্যাভ টু প্র্যাকটিক্যালি ওয়ার্ক ফ্রম মানে মর্নিং আওয়ার্স টিল লেট নাইট, কারণ আমি সমস্তটাই একা দেখি। আজকে আমার এইখানে যেগুলো চিকিৎসাটা তো আরেকজন ডাক্তার আছে আমাদের চেম্বারে, কিন্তু এছাড়াও বিভিন্ন রকম যেরকম বললাম অনেক কিছুই আমাদের টেক কেয়ার করতে হয়। তো সেই জায়গাগুলো সমস্ত কিছু আমাকে একা দেখতে হয়, মার্কেটিং থেকে শুরু করে ক্লিনিকের যে সিস্টেমগুলো ফলো করতে হয়, বিলিং প্রসেস বা একটা ব্যাগ পর্যন্ত করা, সমস্ত কিছু কিন্তু আমার নিজের হাতে আমি সিলেক্ট করে করি। প্লাস আমার লাইক অ্যাজ আই টোল্ড ইউ, আই এম আ সিঙ্গেল মাদার, সো সেখানে সব কিছু ম্যানেজ করে চলা, ইট ওয়াজ ডেফিনেটলি আ মেজর মানে ব্রেকিং অফ গ্লাস সিলিং ফর মি, বাট করছি আস্তে আস্তে, আই এম টেকিং কেয়ার অফ ইট, অ্যান্ড ফিউ পিপল আর দেয়ার যারা আমাকে খুব ভালো অ্যাডভাইস করে, অ্যান্ড দে আর দেয়ার টু গাইড মি রিগার্ডিং দ্য বিজনেস। তো সেইভাবে এগোচ্ছি আস্তে আস্তে। আপনার কত বছরের এই অভিজ্ঞতাটা হলো এখন? 5 বছর হলো, ইটস বিন 5 years নাও। এই 5 বছরে আপনাকে নিশ্চয়ই ওই যাত্রাপথ থেকে বা গতিপথ থেকে কোনো না কোনো সময় হয়তো বদলাতে হয়েছে না, যেভাবে শুরু করেছিলেন সেইভাবেই চলছে, বা অভিজ্ঞতা কি আপনাকে কখনো প্রম্পট করেছে যে এইভাবে না করে এইভাবে করি, তারপর দেখি যে? হ্যাঁ, ডেফিনেটলি, এটা তো অবশ্যই, কারণ আমরা আগে যেটা প্রথম আমরা শুরু করেছিলাম হাওড়া থেকে, এটা অনেকেই জানে, আমাদের ফার্স্ট ক্লিনিক স্টার্ট হয় হাওড়ার একটা আন্দুল বলে একটা জায়গায়। তো এবার সেখানে আমরা কি করি, আমরা প্রথমে শুধু ট্রিটমেন্টই করতাম,
অন্য যে এত কিছু সার্ভিস দেওয়া, আরও নতুন নতুন জিনিসপত্র আনা, পেশেন্টকে কিভাবে টেক কেয়ার করতে হয়, প্লাস মার্কেটিং, সবথেকে বড় কথা হচ্ছে মার্কেটিং। তো যেই জিনিস মানুষের কাছে, ব্যাপারটা হচ্ছে মানুষের প্রয়োজন গ্লোয়িং স্কিন, ব্রাইটেন স্কিন, এবার সেটাকে বিদেশের যে টেকনোলজিগুলো সেগুলোকে আমাদের নিয়ে আসা, এই জিনিসটা কিন্তু আমরা করে দেখাতে পেরেছি, যেটা হয়তো অনেকে করছে, কিন্তু আমরা সবথেকে নতুন নতুন লেটেস্ট টেকনোলজিগুলো কিন্তু নিয়ে আসছি এবং মানুষের কাছে পৌঁছে দিচ্ছি। একটা দেখা যায় যে মানুষের পার্সপেক্টিভ চেঞ্জ হয়, স্টাইলের যে প্রেফারেন্স সেটাও চেঞ্জ হতে থাকে, যে কথাটাই আমরা আলোচনা করছিলাম যে একটা সময় মনে হতো চুল ওঠা শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই কীভাবে চুলটা গজানো যায়, সেখান থেকে একটা সময় এলো যে কমপ্লিট বল্ডনেসটাও একটা স্টাইল স্টেটমেন্ট। তো এই যে মানুষের পার্সপেক্টিভ চেঞ্জ হয়, তার সঙ্গে তো যেহেতু আপনার অ্যাস্থেটিক্স এবং তার সঙ্গে ওই মেকিংয়ের স্টাইল স্টেটমেন্ট এটাও খুব ইম্পর্টেন্ট। তো এইগুলোকে মাথায় রেখেই তো আপনাদের গেম প্ল্যানটা তৈরি করতে হয়। একদম একদম, সে তো অবশ্যই। কিন্তু একটা আগেই গোড়া থেকে বলে রাখি, এখন যে নতুন একটা ট্রেন্ড এসেছে যে বল্ড হয়ে যাওয়ার, দ্যাট ইজ বিকজ অফ দ্য ফ্যাক্ট কি যে যখন আস্তে আস্তে মানুষ হেয়ার লস করতে শুরু করছে, যেটা এখন খুব কমন হয়ে গেছে ইনফ্যাক্ট, তো তারা কি করছে সাধারণত মানে ঠিক সময় মতো তার প্রিকশন করছে না, ঠিক আছে? তো যার ফলে আস্তে আস্তে হতে হতে পুরোটাই হয়ে যাচ্ছে। এবং পেছনের দিকে আমাদের হিউম্যান টেন্ডেন্সি কি থাকে, সামনের দিক থেকে, যেটা মেল প্যাটার্ন বলনেস বা ফিমেল প্যাটার্ন বলনেস, সামনের দিক থেকে স্টার্ট হয়ে ওটা আস্তে আস্তে পেছন দিকে প্রোগ্রেস করে। এবার তখন তারা সেই স্টাইলটা নিচ্ছে। কিন্তু যখন গোড়া থেকে, যেটা আমি প্রথমেই বললাম, যে মানুষ এখন প্রচণ্ড সচেতন, খুব সচেতন নিজের লুকস নিয়ে, এখন যেটা দেখা যাচ্ছে যে আগের থেকে কিন্তু তারা প্রিকশন নিচ্ছে। ডাইরেক্ট যাদের হয়ে গেছে অলরেডি বলনেস, তাদের আর কিছু করার নেই ট্রান্সপ্লান্ট ছাড়া, কিন্তু ট্রান্সপ্লান্টেও মানুষ করাতে ভয় পাচ্ছে। তার কারণ হচ্ছে রিসেন্টলি কিছু ঘটনা ঘটে গেছে, যেটা আমরা সবাই ওয়েল অ্যাওয়্যার অফ, যে ট্রান্সপ্লান্ট করাতে গিয়ে ডেথ হয়ে গেছে, 2-3টে পর ব্যাক টু ব্যাক এরকম ঘটনা ঘটে গেছে। তো তার জন্য সেখানে কিন্তু আমরা যেটা বলি যে কোনোভাবেই কিন্তু এই সার্জিক্যাল প্রসিজিওর বা এই ধরনের প্রসিজিওর না করতে হয় ট্রান্সপ্লান্ট বা আগের থেকে একটু সচেতন হওয়ার জন্য। তো আমাদের কাছে যারা যারা আসে, ধরুন একটু হেয়ার ফল হচ্ছে, সামনেটা খালি হয়ে গেছে, হেয়ার লাইন পেছনে চলে গেছে, তখনই কিন্তু আমরা সেই মুহূর্তে ট্রিটমেন্ট স্টার্ট করে দিচ্ছি। এবং নতুন যে জিনিসগুলো এসছে, শুধুমাত্র হেয়ার পিআরপি নয়, তার সাথে এক্সোজোম কিন্তু ড্রাস্টিক রেজাল্ট আনছে। আমাদেরই নিজস্ব কিছু কেসেস আছে, যেটা মানে সবাই সেটা নিয়ে চর্চা করছে, যে মানে এত সুন্দর ন্যাচারাল হেয়ার, এবং সেগুলো পার্মানেন্টও, এই নয় যে সেগুলো পরে পড়ে যাবে। তো সেই জিনিস কিন্তু খুব সুন্দরভাবে আমরা ট্রিটমেন্ট করে দিচ্ছি। এবার যে স্টাইল স্টেটমেন্টের ব্যাপারটা, যাদের অলরেডি পুরো ব্যালনেস এসে গেছে, তাদের ক্ষেত্রে তারা সেটাকেই স্টাইল হিসেবে প্রমোট করছে। কিন্তু সবাই যদি সেটা হয়ে যায়, তাহলে তো আর ভালো লাগবে না সেটা। তো কিছু কিছু আছে, সেটা ইউনিকনেসটা নষ্ট হয়ে যাবে। তো কিছু কিছু ক্ষেত্রে ঠিক আছে, বাট ওটাই যে ট্রান্সপ্লান্ট যাতে না যায়, আমাদের হেয়ার লসের কিছু গ্রেডিং থাকে, যেমন গ্রেড 1, গ্রেড 2 থেকে একদম সোজা গ্রেড 7, 8 অবধি থাকে। তো গ্রেড 4 অবধি আমরা সুন্দর করে কিন্তু হেয়ার ন্যাচারালি এনে দিতে পারি, কোনো রকম সার্জারি ছাড়া, কোনো রকম ইনভেসিভ প্রসিজিওর ছাড়া, খুব সাধারণ জিনিস দিয়ে কিন্তু এনে দিতে পারি। যেই আমরা গ্রেড 5 পার করে গেলাম, তখন কিন্তু আর কোনো অপশান থাকে না ট্রান্সপ্লান্ট ছাড়া। তো সেক্ষেত্রে আমি সবাইকে বলবো, যে যারা এখনও ভাবছে যে হেয়ার ফল হচ্ছে, একটু একটু হচ্ছে বা বেশিও হেয়ার ফল হচ্ছে, তারা কিন্তু চলে আসুন। যদি হেয়ার ফলিকেল একটুও থেকে থাকে, আমরা কিন্তু সেটাকেই রিজুভিনেট করে, ছোট ছোট মিনিয়েচার হেয়ার ফলিকেল, সেটাকেও কিন্তু আমরা রিজুভিনেট করে পুরোপুরি হেয়ার ব্যাক এনে দিচ্ছি। আর বয়সটা এখানে কিন্তু ফ্যাক্টর না। অনেকে ভাবতে পারে যে হ্যাঁ, ইয়াং বয়সে হয়তো হেয়ার এসে যাবে, বয়স এলে আর হবে না। আমাদের এরকমও পেশেন্ট আছে, হি ইজ অ্যারাউন্ড 60 ইয়ার্স, 60 বছর বয়স, ফিমেল পেশেন্টও আছে 60 বছর বয়সের, তাদেরই কিন্তু ইকুয়ালি হেয়ার ফেরত আনা গেছে, জাস্ট এক্সোজোম আর হেয়ার পিআরপি এই দিয়ে। মানে এটা রিসাইক্লিং, ওইটাই মানে যে ফলিকেলগুলো আছে, কি হয় যখন আমাদের হেয়ার ফলিং স্টার্ট হয়, চুলটা পাতলা হতে শুরু করে, স্ক্যাল্প দেখা যায়, হেয়ার ফল হচ্ছে, স্পেশালি সামনেরটাই কিন্তু শুরু দিয়ে হয়। তো তখন আস্তে আস্তে মানুষ কনসার্ন হতে থাকে। এবার সে ডাক্তারের কাছে এলো, তখন আমরা কি বলবো তাকে, যে আপনি হেয়ার পিআরপি করান, আপনি এক্সোজোম করান, এবং তার সাথে ওষুধ খান, মেডিকেশন খান। এই কটার জিনিস দিয়ে কিন্তু ওই যে পাতলা চুলগুলো, সেগুলো আস্তে আস্তে ঠিক হতে শুরু করে। প্লাস যে ফলিকেলগুলো দেখা যাচ্ছে না, যে ফলিকেলগুলো ডিমিনিশ হয়ে গেছে, সেটা আমরা আমাদের মেশিন দিয়ে, একটা হেয়ার চেকিংয়ের মেশিন আছে, সেই মেশিন দিয়ে দেখে নিয়ে তারপরে সেগুলোকে বুস্ট করি এই এক্সোজোমের দ্বারাই বা পিআরপির দ্বারা। তারপর কিন্তু সেগুলো বুস্ট হওয়ার পরে যখন বড় হতে শুরু করে, আমরা আস্তে 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 আস্তে, ধরুন 6টা সেশন লাগলো, সেই 6টা সেশনে সেটা বড় হয়ে গেল এবং পুরো কভারেজ এসে গেল। সেইভাবে কিন্তু এই প্রসেসটা হয়। আপনি মানে মূল আলোচনাটার আগে যেরকম বলছিলেন,
আমি ওটাতে ডিটেলসে যাবো না, কিন্তু এই যে একটা ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে গেলে বোধহয় কোনো না কোনো সময় উত্তরণের যদি ভেতরে সেই স্পৃহাটা থাকে তাহলে সহজ হয়ে যায়। মানে হয়তো ওই মুহূর্তে কঠিন মনে হচ্ছে, কিন্তু ওয়ান্স ইউ লুক ব্যাক তখন মনে হয় যে ওই ধাক্কাগুলো এসেছিলো বলেই বোধহয় আজকে আমি এই জায়গাটায়। অ্যাবসলিউটলি। তো যারা ধরুন এই ধরনের ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে যাচ্ছে তাদের জন্য আপনার একেবারে নিজস্ব অভিজ্ঞতা থেকে কি লেসন দিতে চাইবেন? একদম, আমি স্পেশালি এটার ক্ষেত্রে এই প্রশ্নটার জন্য বলবো, মেয়েদের ক্ষেত্রে বলবো, মেয়েদের কিন্তু অনেক রকম মানে অনেক কিছু দেখতে হয়, অনেক সহ্যও করতে হয়, অনেক কিছু দেখতে হয়। এবং মানে যেটা আমার জার্নিও, ইট ওয়াজ নট ভেরি ইজি, ইট ওয়াজ আ ভেরি ডিফিকাল্ট জার্নি। আমি আস্তে আস্তে করে নিয়েছি এবং করছিও। ফার্দার আমাকে অনেক কিছু আরও করতে হবে, উইচ আই হ্যাভ প্ল্যান্স। তার সাথে আমার পুরো টিম আছে, তারাও সবাই মেয়ে। তো এই মেয়েদের জার্নিটা কিন্তু অন্যরকম হয়। এবং আমি প্রত্যেকটা মেয়েকেই অ্যাডভাইস করবো যারা এন্টারপ্রেনিউর হওয়ার স্বপ্ন দেখছে বা নিজের জন্য একটা কিছু করতে চায়, তারা তো তাদের ফ্যামিলির খুব ইম্পর্টেন্ট, তারাও মানে কারোর সন্তান, দে আর ভেরি ইম্পর্টেন্ট। সো সবার আগে, সব কিছু করার আগে ইউ শুড বি ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট। এইটা হচ্ছে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট। শুধু ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট নয়, মানে নিজের একটা কিছু করা, নিজের কাজটাকে ফোকাস করা, সেই জায়গাটা রেখে বাকি সব কিছু আস্তে আস্তে ম্যানেজ করে নেওয়া, এইটা কিন্তু প্রত্যেকটা মেয়েদের জন্য ইম্পর্টেন্ট। এবং তাছাড়া আমি খুব মানে আমার খুব ভালো লাগে যখন কোনো মেয়ে এন্টারপ্রেনিউরশিপ করে বা দে আর ওয়ার্কিং হার্ড। সো আই ট্রাই অলওয়েজ টু সাপোর্ট দেম। আমি সবসময় চেষ্টা করি যে মেয়েদের পাশে থাকার, সাপোর্ট করার। তো ওই একটা, অ্যাজ ইউ ক্যান সি, আমার ফুল উইমেন টিম, তো টিমটাই পুরো উইমেনদের মানে। এবং আমাদের মানে ইভেন আমি যে বললাম না, অন্য ডাক্তাররাও, তারাও কিন্তু ফিমেল, সবাই ফিমেল, এবং প্রত্যেকেই নিজের সংসার দেখছে, প্লাস এদিকে কিন্তু তারা আস্তে আস্তে গ্রো করছে। তো সেটাই যে উইমেনদের এন্টারপ্রেনিউর জার্নিটা, ইটস ডিফিকাল্ট বাট ইট ইজ পসিবল। আর একটা ধরুন, এই এখন যে সময়টার মধ্যে আমরা যাচ্ছি, ক্রমশ লোকের একটা প্রবণতা বাড়ছে যে হার্বাল প্রোডাক্ট ইউজ করব, অর্গ্যানিক। কতটা হার্বাল কতটা অর্গ্যানিক তার মধ্যে হয়তো ঢুকছে না, বাট ওই যে একটা বলা বা ভাবা, একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন, আমি তো অর্গ্যানিক বা হার্বাল প্রোডাক্ট ইউজ করি। তা আপনারা যে প্রোডাক্টগুলো এখানে ইউজ করেন সেইগুলোর মধ্যে তার ডমিনেন্স হার্বাল প্রোডাক্ট, অর্গ্যানিক প্রোডাক্ট কতটা, বা গোয়িং ফরওয়ার্ড যেহেতু আপনার নিশ্চয়ই ভবিষ্যতে আরও প্ল্যান আছে, নিজস্ব কোনো প্রোডাক্ট লাইন আনার প্ল্যান্স আছে কিনা? একদম একদম। এই যে হার্বাল প্রোডাক্টসের ব্যাপারটা একটু বলি। হার্বাল প্রোডাক্টস বানাচ্ছে প্রচুর কোম্পানিজ, দেয়ার আর হাই গ্রেড কোম্পানিজ অলসো অ্যান্ড দেয়ার আর বেসিক কোম্পানিজ অলসো। বাট এদের প্রোডাক্টগুলো বানাতে গেলেও কিন্তু এদের প্রিজারভেটিভ বা নানান কিছু না কিছু কিন্তু কেমিক্যাল কম্পোনেন্ট ইউজ করতে হয়। নাথিং ক্যান বি অ্যাবসোলুটলি হার্বাল বা অ্যাবসোলুটলি অর্গ্যানিক বলে কিছু হয় না, ঠিক আছে? তো সবাইকেই কিছু না কিছু ইউজ করতেই হয়। তো কোথায় এখানে তাদের যে প্রোডাক্টের যে আপনি যে লাগাচ্ছেন যেটা, সেটা থেকে তো তার এফিকেসিটা তো দেখাতে হবে যে হ্যাঁ সেটা কাজ দিচ্ছে আমার মুখে। আমি আজকে 2 মাস 3 মাস একটা প্রোডাক্ট লাগাতে থাকলাম, কিন্তু আমি স্কিনে কিছুই রেজাল্ট বুঝতে পারছি না। হয়তো সেটা ক্ষতি করছে না মুখে, কিন্তু আমি কিন্তু রেজাল্ট পাচ্ছি না। আমার যে অ্যাকচুয়াল প্রবলেম, মুখে দাগ আছে কি, মুখে ব্রণ আছে কি, অন্য যে প্রবলেমগুলো, অ্যান্টি এজিংয়ের জিনিসগুলো, আলটিমেটলি আমি দেখছি কিন্তু আমি কিন্তু কোনো রেজাল্ট পাচ্ছি না। আমি ইউজ করে যাচ্ছি, খরচাও করছি, ইউজও করছি, এফার্টও দিচ্ছি, রেজাল্ট আসছে না। একদম সেটাই, পারপাসটাই সার্ভ হচ্ছে না। ওয়্যারঅ্যাজ আমরা যদি মেডিকেল গ্রেড, ডার্মাটোলজি গ্রেড প্রোডাক্টস ইউজ করি, সেখানে কিন্তু আমরা রেজাল্টও পাবো, এবং তার সাথে যেটা পাবো সেটা হচ্ছে সেফটি। এই প্রোডাক্টগুলো বহু বছর ধরে মানে করানো হয়, টেস্টিং করানো হয়, প্রপার করানোর পরে যেটা সেফ সেটাই কিন্তু মার্কেটে দেওয়া হয়। আর স্পেশালি এটা কেন ডক্টরসদের থ্রু দেওয়া হয়, যাতে ডক্টররা প্রপার মতো অ্যাডভাইস করে প্রত্যেকের স্কিনের টাইপের অনুযায়ী দিতে পারে। তো দিস প্রোডাক্টস আর মাচ মোর সেফার, এফিকেসির দিক থেকে দেখতে গেলে মাচ মোর এফিশিয়েন্ট, স্কিনের মধ্যে যে প্রবলেম সেগুলোকে কিন্তু কন্ট্রোল করতে সাহায্য করে। তো সুতরাং অ্যাক্টিভ জিনিস ইউজ করা ভালো, যেগুলো এখন মেডিকেল গ্রেড সিরামস বা মেডিকেল গ্রেড ক্রিমস, সেগুলো অবশ্যই ইউজ করা ভালো। কিন্তু যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে কোনো ডক্টরের কাছে দেখিয়ে তার অ্যাডভাইস নিয়ে তারপরেই কিন্তু সেটাকে ইউটিলাইজ করা, মানে মেডিকেলি রেকমেন্ডেড হলে ভালো। হ্যাঁ একদম অবশ্যই। আর সেকেন্ড পার্ট অফ দ্য কোয়েশ্চেন হচ্ছে আপনার নিজের কোনো নিজস্ব প্রোডাক্ট লাইনের ভাবনা চিন্তা আছে? আমাদের হ্যাঁ অফকোর্স, সেটা তো প্রত্যেকেরই একটা থাকে ইচ্ছা। তো ফার্স্ট আগে আমরা ক্লিনিকটাকে একটু এক্সপ্যান্ড করতে চাই।
তারপরে উই আর থিঙ্কিং অফ আওয়ার ওন লাইন অফ প্রোডাক্টস, বাট যেটাই হবে না কেন ইট উইল বি দ্য বেস্ট, দ্যাট ইজ ফর শিওর। কারণ এখন আমরা এখানেও যে রাখি, যেসব কোম্পানিজের মানে মেডিকেল গ্রেড বা ফার্মাসিউটিক্যাল গ্রেড কোম্পানিজ আমরা রাখি, সেগুলো কিন্তু প্রত্যেকটা খুব আমি নিজে পার্সোনালি সিলেক্ট করে রাখি, আমি নিজে 2-3 মাস ট্রাই করি সেই পার্টিকুলার সিরাম বা ক্রিম, তারপরেই কিন্তু আমি আমার পেশেন্টদের অ্যাডভাইস করি। আদারওয়াইজ আমি কিন্তু কখনো এখানে কোনো যে এলো আমি করলাম রাখলাম বা পেশেন্টদের দিলাম, সেরকম ইট ডাজেন্ট হ্যাপেন লাইক দ্যাট। আই অলওয়েজ পার্সোনালি ট্রাই ইট আউট, দেন আমি পেশেন্টদের রেকমেন্ড করি। তো লেটস বি শিওর কে যখন আমি প্রোডাক্টস আনবো ইট উইল বি ওয়ান অফ দ্য টপ নচ, মানে নিজেই ব্যবহার করে তবে আনা। হ্যাঁ একদম। আর এমনি ধরুন এটা আপনার আপাতত ফার্স্ট বা সেকেন্ড ক্লিনিক বোধহয়? এটা আমার সেকেন্ড ক্লিনিক, হ্যাঁ। এরপরে ধরুন নেক্সট 2 years down the road কি 3 years down the road, right, what is the number that you are looking at? Number, let us start with a 5, আরও 5টা হয়তো ইচ্ছা আছে খোলার। বিকজ আমি একটা জিনিস দেখেছি, এখন আমাদের কলকাতায় তো প্রচুর মানে ক্লিনিক্স আছে এবং খুব ভালো ভালো ক্লিনিক্স আছে, কিন্তু আমরা দেখছি যে জেলায় মানে যেগুলো এতে আছে, যেমন ধরুন Tier 2 Tier 3, একদম একদম সেইখানে কিন্তু ক্লিনিক্স এত ভালো এর নেই, যারা লাক্সারি সার্ভিস দিতে পারবে, যারা এফিশিয়েন্ট সার্ভিস দিতে পারবে, যারা এই যে এই ক্লিনিকে ঢুকে যে ফিলটা হচ্ছে, যে একটা 5 স্টার ফিল হচ্ছে, সেই জিনিসগুলো কিন্তু ওখানে নেই, ঠিক আছে, এই প্রপার ট্রিটমেন্টগুলো দেওয়ার মতো। তো সেই জিনিসটা আমার একটা খুব করার ইচ্ছা আছে, এবং নেক্সট আমাদের খুব তাড়াতাড়ি প্ল্যান আছে নর্থের দিকে, নর্থ কলকাতার দিকে খোলা। কারণ আমরা চাইবো যে নর্থ কলকাতার যারা বাসিন্দা তারাও যেন আমাদের স্কিনবির যে ইউনিক এবং মানে খুব অন্য ধরনের ট্রিটমেন্টস আছে, আমাদের যে মেডিফেশিয়াল সেগুলোই কিন্তু সম্পূর্ণ আলাদা, যে যদি কেউ ট্রাই মানে যারা করবে তারা বুঝতে পারবে। সো সেই জায়গাটা মাথায় রেখে আমি চাইবো যে নর্থ কলকাতার মানুষেরাও তারাও একটু বেনিফিটেড হোক, এবং দেখা যাক আস্তে আস্তে, লেটস সি হাউ ইট গোজ। আপনি নর্থ কলকাতার কথা বললেন, কিন্তু আমি গোয়িং ফার্দার আমি বলছি যে ওয়াই নট ওয়েস্ট বেঙ্গলের বাইরে, কলকাতার বাইরে, কারণ এরকম অনেক উদাহরণ আছে। সেক্ষেত্রে আপনার সঙ্গে একটা ফান্ডামেন্টাল ডিফারেন্স, ওখানে ইন্ডিভিজুয়াল নাম নির্ভর অনেক ব্র্যান্ড তৈরি হয়ে গেছে, আপনারটা দেখছি সেদিক থেকে একটু আলাদা, একটা অন্য নাম আপনার নামের সঙ্গে নিয়ে নয়, কিন্তু অনেকেই একটা নিজের নাম কেন্দ্রিক ব্র্যান্ডও তৈরি করে, দুটোরই প্লাস মাইনাস দুটোই আছে। তো আপনার ওয়েস্ট বেঙ্গলের বাইরে মুভ করার কোনো প্ল্যান আছে কি না? হ্যাঁ অ্যাবসোলুটলি সেটা আছে, ওয়েস্ট বেঙ্গলের বাইরেও প্ল্যান আছে। ইনফ্যাক্ট আমার যে বাকি ডক্টরস ফ্রেন্ডসরা আছে, তো সেখান থেকে ব্যাঙ্গালোর থেকে কখনো কেউ ফোন করলো যে উই ওয়ান্ট টু স্টার্ট ইউর ব্র্যান্ড, কারণ তারা তো আজকাল ডিজিটাল মিডিয়ার যুগে সবাই সবটা দেখতে পাচ্ছে, আমি কি কাজ করছি, যেহেতু আমি প্রতিদিনই আমার কাজটা দেখাতে থাকি যে হাউ আওয়ার ওয়ার্ক ইজ ডিফারেন্ট, আমাদের স্কিন বিটা কীভাবে ডিফারেন্ট র্যাদার দ্যান নর্মাল যে এস্থেটিক ক্লিনিক, যে অন্য যে ডার্মাটোলজির ক্লিনিক, সেগুলোর থেকে কীভাবে স্কিন বিটা আলাদা। সো দে লাভ আওয়ার ওয়ার্ক, রেজাল্টস দেখাচ্ছি, বিফোর আফটার দেখাচ্ছি, প্রত্যেকেই বুঝতে পারছে সামহাউ স্কিনবি ইজ ওয়ার্কিং, তাদের রেজাল্ট কাজ দিচ্ছে। তাদের নন ইনভেসিভ যে টেকনোলজি, আমরা ইঞ্জেকশন সবসময় ফোটাই না মানুষকে, কোনো সার্জারির দিকে ঠেলি না, শুধু নন ইনভেসিভলি আমরা করে দিচ্ছি, জাস্ট মেডিফেশিয়াল করছি কি হালকা হালকা ট্রিটমেন্ট করছি, তাতেই স্কিনে এত সুন্দর গ্লো এসে যাচ্ছে। আমরা সবসময় একটা কথা বলি, বিউটি সেফটি, তো এইটাকে মাথায় রেখে যে রেজাল্ট আমরা দিচ্ছি, তো অনেকেই ইন্টারেস্টেড হচ্ছে, তারাও বলছে, সেটা ব্যাঙ্গালোর হোক বা ইনফ্যাক্ট তেলেঙ্গানা থেকে আমার একজন ফ্রেন্ড, শি কল মি আপ, তো এভরিবডি ইজ ইন্টারেস্টেড টু ওয়ার্ক আউট দিস। এখন ধরুন ওয়েলনেসটা একটা হিউজ ইন্ডাস্ট্রি, মানে হিউম্যাঙ্গাস সাইজ, আপনি যেটা আছেন সেটা পার্ট অফ ওয়েলনেস। তো ওই ওয়েলনেসের অন্যান্য এরিয়াসগুলোর মধ্যেও একটু ব্রাঞ্চ আউট করে আর একটা নতুন এরিয়া ইমেজ করছে, ধরুন লোকে কোনো একটা রিসোর্টে গেল, তাকে সেখানে একটা স্পা বা একটা ওয়েলনেস সেন্টার, যেটা সে নিজের হাতে রাখলো না, আউটসোর্স করে দিল হয়তো আপনার মতো কোনো ব্র্যান্ডকে। এই যে নতুন নতুন এরিয়াসগুলো, এগুলোকে এক্সপ্লোর করা, এগুলো নিয়ে কোনো ভাবনা চিন্তা আছে? একদম, এটা মানে ইটস ভেরি, মানে এই যে আপনিও এটা বললেন, ইনফ্যাক্ট আই হ্যাড আ থট লাইক দিস, আমি ডেফিনেটলি ভেবেছিলাম যে যেগুলো আমাদের বড় বড় রিসোর্টস আছে, 5 স্টার রিসোর্টস, সো উই হ্যাড আ ইনিশিয়ালি প্ল্যান, যে আমাদের যে এর সঙ্গে আমি ডিসকাসও করেছিলাম ইনফ্যাক্ট এটাকে নিয়ে, যে ওই রিসর্টের মধ্যে ট্রিটমেন্ট বেসড কিছু লাক্সারি দেওয়ার, যেহেতু আমাদের কনসেপ্টটাই এটা যে ট্রিটমেন্ট আর লাক্সারি এই দুটোকে কিন্তু আমরা কম্বাইন করছি, উই আর কম্বাইনিং দিস টু। এইটাই কিন্তু আমাদের মেডিফেশিয়াল যে মেন কনসেপ্ট, যে মানুষ আসবে আমাদের এখানে ঢুকবে, সে এক্সপেকটেশন আছে কি তার স্কিন গ্লো করবে, তার স্কিন খুব সুন্দর লাগবে, এই যে ট্যানিং পড়ে গেছে, স্কিনের মধ্যে একটা বার্ধক্যের সাইন আসছে, এইগুলোকে ক্লিয়ার করার জন্য তার একটা এক্সপেকটেশন নিয়ে আসছে।
কিন্তু সে কিন্তু কষ্ট পেতে চায় না, সে আসবে, সময়টা যে দিচ্ছে সেই সময়টাতে একটু লাক্সারিও সে পেতে চায়, প্যাম্পারিং যেটা আপনি বললেন যে প্যাম্পারিংও একটু পেতে চায়। সো এই দুটো জিনিসকে কম্বাইন করে যে আমরা যে, কারণ যেহেতু রিসোর্ট মিনস সেখানে খুব ভালো লোকেরাই যাবে, যারা অ্যাফোর্ড করতে পারবে তো তারাই সেখানে যাবে। তো তারা গিয়ে যদি একটা সময় বার করে নিজের প্রতি একটু যত্ন নেয়, আই থিঙ্ক পিপল উইল লাভ দ্যাট, পিপল উড লাভ দ্যাট টু ডু। সো সেক্ষেত্রে যেটা করা যেতে পারে, সেখানে যদি আমরা একটা ইউনিক একটা কনসেপ্ট লঞ্চ করতে পারি ফ্রম স্কিন বি, এবং সেই জায়গাটাতে করতে পারি, তাদের যারা এসে থাকছে উইকেন্ড কাটাতে বা যেটাই হোক না কেন, সো দে ক্যান অ্যাভেল দ্য সার্ভিসেস, এবং আই এম শিওর দে উড লাভ ইট। কারণ কে না চায় যে প্যাম্পারিংও হলো, এবং যখন আমি উঠলাম মিরারে নিজের মুখটা দেখলাম, ইটস গ্লোয়িং। তো এটা সবাই চায় এই জিনিসটা। সো এই কনসেপ্টে আস্তে আস্তে এগোবো। মিরর অন দ্য ওয়াল, হু ইজ দ্য ফেয়ারেস্ট অফ অল। অ্যাবসলিউটলি। আমরা লেটস এন্ড অন দ্যাট স্পিরিটেড নোট। আমি শিওর নেক্সট টাইম আবার দেখা হবে, এবং ততদিনে আপনার এই 2টো থেকে 5টা, 5টা থেকে 10টা অনেকগুলো ক্লিনিক হবে, এবং পরবর্তী যে স্বপ্নগুলো আছে সেগুলো হয় পূরণ হবে বা পূরণের দিকে অনেকটা এগিয়ে যেতে পারবেন আর কি। তো অনেক অনেক আগামী দিনের জন্য শুভেচ্ছা রইল, আর আমাদের সঙ্গে কথা বলার জন্য অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং টু আওয়ার ক্লিনিক টুডে। Ma, there's this new Bengali matrimonial website, BABandhan.in. It's safe, verified, and just for us. Really? देर न करें, आज ही रजिस्टर करें। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।